ছেলে ও স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে জুলমাত রিচুয়ালের মাধ্যমে এক ভয়ঙ্কর অভিশাপে জড়িয়ে পড়ে মেরাল নামে এই মহিলাটি, যার ফলে তার ইচ্ছা পূরণ হলেও পরিবর্তে জিনদের যেটা দেওয়ার কথা ছিল সেটা সে না দিতে পারায় জিনেরা তাকেও তার আশেপাশে থাকা মানুষদেরকে হন্ট করতে লাগে। যাদেরকে বাঁচাতে ও এই অভিশাপটাকে ধ্বংস করতে আমারও আপনাদের প্রিয় ওরহান চলে আসে, যে কি পারবে এই শয়তান জিনদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করতে। জানতে হলে আপনাদের দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদের জানানো হয়, যখন কোনো ক্যালেন্ডার মাসে পূর্ণিমা থাকে না তখন তাকে ব্ল্যাক মুন বা কালো চাঁদ বলা হয়, যেটা 19 বছর পর পর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ঘটে। আর শেষ ব্ল্যাক মুন বা কালো চাঁদ হয়েছিল 2018 সালের ফেব্রুয়ারিতে, যেখানে পরবর্তী কালো চাঁদ দেখা যাবে 2037 সালে। তাই এই মুভিটা 2018 সালে কালো চাঁদের রাতে সংঘটিত একটি ভয়ঙ্কর প্রথা, জুলমাত প্রথার সত্য ঘটনাকে নিয়ে। 2018 সালের ফেব্রুয়ারি মাস মানে ব্ল্যাক মুনের রাতে ঠিক একদিন আগে আমরা মেরাল নামে এক বৃদ্ধ মহিলাকে কালো কাপড় পরা এক জাদুকর মহিলার সঙ্গে কথা বলতে দেখি, যে মেরাল নামে সেই বৃদ্ধ মহিলাকে জুলমাত প্রথা সম্পর্কে জানায় যে এটা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটা প্রথা, যেটা একবার পরিচালিত করলে সেই অভিশাপ থেকে নিস্তার পাবার আর কোনো উপায় নেই, যার জন্য আলেমরা এই প্রথার নাম পর্যন্ত মুখে আনে না। এই প্রথাটি সেই মাসেই করা হয় যে মাসে কোনো পূর্ণিমা থাকে না, আর এই মাসগুলোকে ব্ল্যাক মুন বা কালো চাঁদ বলা হয়, যেখানে কালো চাঁদের সবথেকে অন্ধকার রাতটি হলো অমাবস্যার রাতে, যেটাকে জুলমাতের রাতও বলা হয়। আর তুমি খুব ভাগ্যবান যে জুলমাতের রাত এই মাসেই ঘটতে চলেছে। তাই আমি আবারও বলছি, তুমি আবারও একবার ভেবে দেখো, কারণ এই অভিশাপ থেকে ফেরার কোনো পথ নেই। যেটা শুনে মেরাল নামে মহিলাটি হিংস্রভাবে বলে, যে আমার সন্তান ও স্বামীকে মেরেছে তাকে ঠিক একই যন্ত্রণা ভোগ করাতে আমি সবকিছুই করতে রাজি আছি। প্রয়োজনে আমি মৃত্যুর পর নরকের আগুনেও পুড়তে রাজি আছি। যেটা শুনে কালো কাপড় পরা জাদুকর মহিলাটি বলে, তাহলে তোমাকে একটা বলির ব্যবস্থা করতে হবে, যে বলি দিয়ে আমরা জুলমাতের প্রথা সম্পূর্ণ করব। আর তোমার ইচ্ছা পূরণ হবার পরের দিন রাতে সেই বলিকে জীবন্ত কবর দিতে হবে, যেটা তোমাকে একাই করতে হবে, কারণ তোমার এই পাপের ভাগিদার কেউই হতে চাইবে না। তাই তুমি কি এই জঘন্য পাপে লিপ্ত হতে রাজি আছো? উত্তরে মেরাল বলে, রাজি আছি, কারণ আমার কাছে আর কোনো উপায় নেই। যেটা শুনে জাদুকর মহিলাটি বলে, তাহলে তুমি বলি খুঁজে আগামীকাল রাতে এখানে চলে আসো, যেটাতে আমরা মেরালকে পরের দিন রাতে একটা বাচ্চা ছেলেকে সঙ্গে নিয়ে সেই ভয়ঙ্কর জাদুকর মহিলার কাছে যেতে দেখি, যেখানে মহিলাটি সেই বাচ্চা ছেলেটির হাত পা বেঁধে দিয়ে জুলমাতের রিচুয়াল শুরু করে দেয়। যার দরুন আমরা সেখানে অদ্ভুত পোশাকে মাস্ক পরা কিছু ব্যক্তিদের দেখি, যারা এই রিচুয়ালের সঙ্গে যুক্ত ছিল। আর সম্ভবত তারা মানুষ নয়, জিন, যাদেরকে এই জাদুকর মহিলাটি এই সমস্ত জঘন্য রিচুয়াল করার জন্য বশ করে রেখেছিল। এখন জাদুকর মহিলাটি মন্ত্র পড়তে শুরু করে দেয়, যার সাথে সাথে সেই মাস্কধারী ব্যক্তিগুলোও তাল মেলাতে থাকে। যার কিছুক্ষণ পর জাদুকর মহিলাটি তার সামনে রাখা একটা বড় আয়নার মধ্যে থাকা রক্তে হাত বুলিয়ে দেয়, যেটার সঙ্গে সঙ্গে আমরা সেই বাচ্চা ছেলেটি, যার নাম ছিল মেহমাদ, তাকে অদ্ভুতভাবে আচরণ করতে দেখি, যেন তার শরীরকে জিনেরা পজেস করে নিয়েছে। অন্যদিকে একই সময় আমরা এক বৃদ্ধকে দেখি, যে একটা শটগান হাতে নিয়ে তার বাড়িতে প্রবেশ করে এবং তার পরিবারের মেম্বারদের এক এক করে সেই শটগান দিয়ে শুট করে শেষ করে দেয়, যেটার পর সে নিজেও আত্মহত্যা করে নেয়। আর বন্ধুরা, এই বৃদ্ধ লোকটা আর কেউ নয়, সেই ব্যক্তি যে মেরালের একমাত্র ছেলে ও স্বামীকে জমি জমা নিয়ে হওয়া বিবাদের জেরে খুন করেছিল। এখন সেই বৃদ্ধের সঙ্গে তার পুরো পরিবার শেষ হয়ে গেলে জাদুকর মহিলাটি মন্ত্র পড়া বন্ধ করে দেয়, যার সাথে সাথে মেহমাদ নামে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জাদুকর মহিলাটি মেরালকে বলে তার ইচ্ছে পূরণ হয়ে গেছে, জুলমাত প্রথা সম্পূর্ণ হয়েছে, তাই এখন তার শুধু একটাই কাজ বাকি, আগামীকাল রাতে তাকে এই ছেলেটাকে জীবন্ত কবর দিতে হবে, যেটা তাকে একাই করতে হবে। আর যদি সে কাজটি সম্পূর্ণ না করে, তাহলে তাকে এমন এক ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে, যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। এখন এই কথাটা বলার পর জাদুকর মহিলাটি মেরালকে এক তাবিজ দিয়ে বলে, এটা 7টি প্রাণীর হাড় দিয়ে তৈরি, এটাকে বস্তার সঙ্গে রাখবে এবং ছেলেটার সঙ্গে কবর দিবে। এই তাবিজটা হলো জুলমাতের সিল,
যেটা বলার সাথে সাথে সিনটি পরিবর্তন হয়ে আমাদেরকে আমাদের সকলের প্রিয় ওরহানকে দেখানো হয়। এখন আপনাদের মধ্যে যারা ওরহানকে চেনেন না তারা সিক্কিনের বাকি পার্টের এক্সপ্লেনেশনগুলো দেখলে বুঝে যাবেন, যেটা অলরেডি আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তাই আই বাটন ও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এখন কাহিনীতে ফিরে আসলে আমরা ওরহানকে দেখি যে কাজ করতে করতে হঠাৎ আকাশের দিকে তাকালে চাঁদের অবস্থা দেখে বুঝে যায় যে আজ তো জুলমাতের রাত, তাই নিশ্চিত আজ কোথাও না কোথাও নিষ্ঠুরতা ঘটেছে, যার থেকে বাঁচার কোনো উপায় নেই। ফলে বিষয়টা ভেবে ওরহান প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন, যার দরুন আমাদেরকে 1 মাস পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা একটা বিশাল বাড়ির মধ্যে মেরাল নামে সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে সেখানে বাড়ির কাজের জন্য এসেছিল। তাই বাড়ির মালকিন আরজু তাকে বলে, গতকাল আপনার সঙ্গে যেমনটা কথা হয়েছিল যে আপনি বাড়ি পরিষ্কার রাখার কাজ করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে, কারণ বাড়িতে আমার অসুস্থ শাশুড়ি আছেন, যার 2 বছর আগে আলজাইমার ধরা পড়েছে, তাই আমি তার ভালো মতো যত্ন রাখতে পারছি না। যেটা শুনে মেরাল বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওনার দেখভাল করে নেব। ফলে কথাটা শুনে আরজু একটু চিন্তামুক্ত হয় এবং বলে, আপনাকে বলা হয়নি আমার 2টো মেয়েও আছে। বড় মেয়ের নাম হলো সেরাব, যে সবসময় একটু বিরক্ত থাকে, কারণ আমাদের পরিবার হঠাৎ এখানে শিফট করাতে তাকে তার সমস্ত বন্ধুকে ছেড়ে আমাদের সঙ্গে চলে আসতে হয়েছে। আর যেহেতু এখানে তার কোনো বন্ধু বান্ধব নেই, তাই সে সবসময় চুপচাপই থাকে। কথাটা শুনিয়ে মেরাল বলে, চিন্তা করবেন না, তাকে একটু সময় দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এখন তাদের কথার মাঝে সেখানে আরজুর ছোট মেয়ে রুয়া চলে আসে, যার সঙ্গে আরজু মেরালের পরিচয় করিয়ে দেয়। এরপর রুয়া সেখান থেকে চলে গেলে আরজু মেরালকে বলে, আমার ছোট মেয়ে একটা কঠিন রোগ থেকে বেঁচে উঠেছে, তাই আপনি তাকে একটু ভালো করে আদর সহকারে যত্ন নেবেন। যেটা শুনে মেরাল বলে, চিন্তা করবেন না, আমি তার ভালোভাবেই যত্ন নেব। এরপর আমরা রুয়াকে তার দাদির কাছে যেতে দেখি, যেখানে গিয়ে সে তার দাদির সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার দাদি একটু অদ্ভুত আচরণ করতে লাগে এবং বলে, তোমার বাবা আমায় বলেছে, সব বলেছে, তোমার বাবা খুব আফসোস করছে, কিন্তু কিছুই বলতে পারছে না। যেটা শুনে রুয়া বলে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দাদি। কিন্তু কথাটা শুনে তার দাদি প্রচণ্ড রেগে যায় এবং তাকে তার রুম থেকে বেরিয়ে যেতে বলে। এরপর রাতে খাওয়ার সময় যখন সেরাপের বাবা কেমাল তাকে তাদের সঙ্গে খেতে বসতে বলে, উত্তরে সেরাপ মানা করে দিয়ে বলে তার খিদে নেই, যেটা বলে সে তার রুমে চলে যায়। এখন ঠিক সেই সময় সেখানে মেরাল চলে আসে, যে আরজুকে বলে আর যদি কোনো দরকার না থাকে তাহলে সে মিসেস লালেকে খাইয়ে আসবে। উত্তরে আরজু বলে, আচ্ছা ঠিক আছে। যেটা শুনে মেরাল সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা মেরালকে মিসেস লালেকে খাওয়াতে দেখি, যেখানে লালে মেরালকে জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার নাম কি? উত্তরে মেরাল বলে, আমার নাম মেরাল, আমি এখানে বাড়ির কাজের জন্য এসেছি। এখন কথাটা শুনে লালে বলে, আমি আর খেতে পারবো না, যেটা বলে সে উঠে চলে যেতে লাগে। তাই মেরাল তাকে থামানোর চেষ্টা করতে গেলে লালে তাকে ধাক্কা দিয়ে নিচে বসিয়ে দিয়ে অদ্ভুতভাবে বলতে লাগে, কিছু কাজ সময় মতো করা উচিত, না হলে কাজটা মূল্যহীন হয়ে যায়। যেটা বলতে বলতে সে একটা পেন্টিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, সময়ের কাজ সময় মতো করা উচিত, আর তা না করলে তা মূল্যহীন হয়ে যায়, তাই না মেরাল? উত্তরে মেরাল আর কিছুই বলতে পারে না, কারণ লালের কথা শুনে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এরপর লালে হঠাৎ নিজের হুঁশে ফিরে এসে মেরালকে জিজ্ঞাসা করে, তোমার নামটা যেন কি বলেছিলে? উত্তরে মেরাল বলে, আমার নাম মেরাল। যেটা শুনে লালে বলে, সুন্দর নাম মেরাল, তুমি আবারও আসবে, আর ওপরতলায় আমার নাতনি থাকে, তার সঙ্গে দেখা হলে তাকে একটু বলে দিও সে যেন আমার ঘরে আর না আসে। আসলে সে আর আমার নাতনি নেই, সে বদলে গেছে, কেমাল তাকে অন্য কেউ বানিয়ে ফেলেছে। এখন কথাটা শুনে মেরাল সম্পূর্ণ অবাক হয়ে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। যেটা বলার পর সে লালেকে তার বেডে গিয়ে শুয়ে পড়তে বললে লালে হঠাৎ তার উপর রেগে গিয়ে বলে, তুমি কেন এখানে এসেছো, চলে যাও। যেটা বলে সে মেরালকে তার রুম থেকে তাড়িয়ে দেয়। এরপর সেই দিন রাতেই আমরা রুয়া ও তার বোন সেরাবকে দেখি, যেখানে সেরাব রুয়াকে বলছিল, তুই খুব ভাগ্যবান, কারণ তোর কোনো কিছুতেই কিছু যায় আসে না, যেমন কোথায় আছিস, কি করছিস, কিছুতেই তোর কোনো আগ্রহ নেই। তাই মাঝে মাঝে আমার তোর প্রতি ঈর্ষা হয়, আর মনে হয় যদি আমি তোর মতো হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এখন তার এই সমস্ত কথাগুলো তাদের মা আরজু শুনে নেয়, যার জন্য সে সাথে সাথে তার স্বামী কেমালকে গিয়ে বলে,
তাদের মেয়ে সেরাপ এখনো পর্যন্ত এই জায়গার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। যেটা শুনে কেমাল বলে তাকে একটু সময় দাও, তার এখানে কিছু বন্ধুবান্ধব হয়ে গেলে সে নিজেকে মানিয়ে নেবে। এখন তাদের কথাবার্তার দরুন আমরা বুঝতে পারি যে তারা দুজন তাদের মেয়ে সেরাপকে নিয়ে খুবই চিন্তিত ছিল। তাই কেমাল বলে আমি নিজেকে সামলে নিয়ে এখানে কোনো বড় হসপিটালে চাকরি আবেদন করব। যেটা শুনে আরজু বলে তুমি তো বলেছিলে তুমি আর ডাক্তারি করবে না, অন্য কিছু করবে, আর যদি ডাক্তারি করতে চাও তাহলে আগের চাকরি ছেড়েছিলে কেন? এখন কথাটা শুনে কেমাল প্রচণ্ড রেগে যায়, যার দরুন সে বলে আমাকে বোঝার চেষ্টা করো এবং আমাকে একটু সময় দাও সব কিছু ঠিক করার জন্য। যেটা শুনে আরজু আর কিছুই বলে না, কিন্তু আমরা বুঝতে পারি যে কেমাল কিছু একটা তার পরিবারের থেকে তো অবশ্যই লুকাচ্ছে। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে মেরালকে দেখানো হয়, যাকে আমরা তার ব্যাগ থেকে তার ছেলে ও স্বামীর ছবি বার করে সেটাকে দেখে একটু ইমোশনাল হয়ে যেতে দেখি। যেটার পর সে যখন তার ছেলের ছবিটাকে তার রুমের আয়নার সামনে রাখতে যায়, ঠিক তখনই সে তার ছেলের আত্মাকে দেখতে পায়, যে মেরালকে বলে তুমি তোমার ওয়াদা পূরণ করোনি, তোমাকে তোমার ওয়াদা পূরণ করতেই হবে। যেটা বলার সাথে সাথেই সব কিছু আবার আগের মতো হয়ে যায়। ফলে এই ঘটনায় মেরাল প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সেই দিন রাতেই আমরা আরজু ও কেমালকে দেখতে পাই, যেখানে কেমাল একটা জগ থেকে কিছু গ্লাসের মধ্যে রক্ত ভরছিল, যার দরুন সে আরজুকে তাদের মেয়ে রুয়ার কথা জিজ্ঞাসা করলে আরজু বলে রুয়া নিচে স্নান করছে। যেটা শুনে কেমাল রুয়াকে ডাকতে গেলে সে দেখে তার মেয়ে রুয়া একটা রক্তভর্তি টাবের মধ্যে শুয়ে আছে, আর তার মা লালে সেখানে দাঁড়িয়ে অদ্ভুতভাবে বলছে তুমি ছেলেটাকে মারার পর পাগল হয়ে গিয়েছো, কেউ জানে না এই রক্তটা কার। কিন্তু কেমাল তার মায়ের কথাগুলোকে গুরুত্ব না দিয়ে তার মেয়ে রুয়াকে টাব থেকে তুলে নিয়ে তাকে জাগানোর চেষ্টা করতে লাগে। যার কিছুক্ষণ পর হঠাৎ করে সেখানে রক্তাক্ত অবস্থায় রুয়া চলে আসে, যাকে দেখে কেমাল অবাক হয়ে যখন তার কোলে থাকা বাচ্চাটাকে দেখে, ঠিক তখনই সে লক্ষ্য করে তার কোলে তো আসলে সেই বাচ্চা ছেলেটা আছে যাকে মেরাল জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছিল। ফলে বিষয়টা দেখে কেমাল প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে, যার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এতক্ষণ ধরে সে আসলে দুঃস্বপ্ন দেখছিল। পরবর্তী সিনে আমরা সেরাপ ও রুয়াকে দেখি, যেখানে সেরাপ রুয়াকে জিজ্ঞাসা করে তোর আমাদের বাড়ির নতুন কাজের মহিলাটির আচরণ কেমন লাগে? উত্তরে রুয়া বলে ভালোই তো, কেন কি হয়েছে? সেরাপ জানায় তার মহিলাটির আচরণ মোটেও ভালো লাগে না। সে সবসময় অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে কিছু কি লাগবে? এছাড়া তার ধারণা মহিলাটি মোটেও সুবিধের নয়, তাই সে যেন অযথা তার সঙ্গে বন্ধুত্ব না করে। উত্তরে রুয়া বলে আচ্ছা ঠিক আছে আপা, যেটা বলার পর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর মধ্যরাতে হঠাৎ রুয়া শুনতে পায় সেরাপ যেন বারবার তার নাম ধরে ডাকছে এবং বলছে তুই আবার আমাকে বিরক্ত করতে এখানে এসেছিস, বেরিয়ে যা আমার রুম থেকে। এখন কথাটা শুনে রুয়া ভয়ে ভয়ে সেরাপের কাছে গিয়ে যখন তার ব্ল্যাঙ্কেটটাকে উঁচু করে, ঠিক তখনই সে লক্ষ্য করে সেরাপ তো আসলে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে। তাই তাকে বিরক্ত করাতে সে রুয়ার উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে তার বিছানায় গিয়ে শুয়ে পড়তে বলে। অন্যদিকে আমরা একই সময় ওরহানকে দেখতে পাই, যে জুলমাত রিচুয়ালের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল, যে কিভাবে এই ভয়ঙ্কর অভিশাপটাকে ধ্বংস করা যায়। এখন ঠিক তখনই ওরহানের একটা ভিশন আসে, যার দরুন সে সেই ভয়ঙ্কর জুলমাত রিচুয়ালের কিছু ঝলক দেখতে পায়, যেটার সাথে সাথে তার উপরে নজর রাখা একটা জিন ওরহানকে নিষেধ করে বলে তোকে আগেও বলেছি আমাদের এই অভিশাপে জড়াবি না, আর যদি জড়িয়ে পড়িস তাহলে আর কোনোভাবেই সেটা থেকে মুক্তি পাবি না, তাই এখনো সতর্ক করছি এসবের থেকে দূরে থাক। সেটা শুনে ওরহান তাদেরকে ধমকের স্বরে বলে তোরা যদি আমাকে ভয় না করতিস তাহলে আগে থেকে বাধা দিতে আমার এখানে আসছিস না, তাই ভালো চাস তো দূর হয়ে যা, এখান থেকে এখনই পালিয়ে যা। যেটা বলার সঙ্গে সঙ্গে সেই শয়তান জিনগুলো সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে আরজু যখন রুয়াকে ওষুধ খাওয়াচ্ছিল, ঠিক তখনই রুয়া তার মা আরজুকে বলে মা একটা কথা বলবো? উত্তরে আরজু বলে হ্যাঁ বলো, কি বলতে চাও? রুয়া বলে কথাটা আমি তোমার কানে কানে বলবো। তাই আরজু তার কানটা রুয়ার দিকে এগিয়ে দিলে রুয়া বলে আমি কি এবার থেকে অন্য রুমে ঘুমাতে পারি? কথাটা শুনে আরজু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে? উত্তরে রুয়া বলে আসলে রাতে আমার এই রুমে ঘুমাতে ভয় করে। যেটা শুনে আরজু বলে আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে তোমার বোনের সাথে কথা বলে তারপরেই তোমাকে জানাবো। যেটা বলে সে রুম থেকে চলে যায়। এরপর সিনটি পরিবর্তন হয়ে আমাদেরকে বুসরার ইলদিরিম নামক একটা জায়গাকে দেখানো হয়,
যেখানে একটা পুরনো বাড়ির মধ্যে আমরা কাজিম নামে এক ব্যক্তিকে আসতে দেখি, যে সেখানে তার পার্টনারের সঙ্গে মিলে কিছু অনাথ বাচ্চাদেরকে নিয়ে বন্দি বানিয়ে রেখেছিল, যাদেরকে দিয়ে সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাতো। এখন এখানে তার পার্টনারের সঙ্গে হওয়া কথোপকথনের দরুন আমরা বুঝতে পারি যে মেহমাত তো এই বাচ্চাগুলোদের মধ্যে একজন ছিল। আর রিচুয়ালের পরের দিন রাতে যখন মেরাল মেহমাতকে জীবন্ত কবর দিতে যাচ্ছিল, তখন কাজিম ও তার লোকজন এসে মেরালকে কাজটা করতে বাধা দিয়ে মেহমাতকে নিয়ে চলে গিয়েছিল, যার মানে হলো রিচুয়ালটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আর এই কারণেই সেই ভয়ঙ্কর জিনেরা মেরালকে বারবার ভয় দেখাচ্ছে এবং তার ওয়াদা পূরণ করতে বলছে। এখানে আমরা এটাও জানতে পারি যে কাজিম নামে এই লোকটা মেরাল ও কেমালকে আগে থেকেই চিনত, যার জন্য সে তার পার্টনারকে মেরালের উপরে নজর রাখতেও বলে রেখেছিল। কিন্তু সে এটা কেন করছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা কেমালকে দেখি যে রুয়ার জন্য দুটো পুতুল কিনে নিয়ে এসে তাকে উপহার দেয় এবং বলে এদের দুজনকে কখনো আলাদা করবে না, সবসময় একসঙ্গে রাখবে। যেটা বলার পর সে সেখান থেকে চলে যায়। এখন কেমাল রুম থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে মেরাল চলে আসে, যে রুয়ার কাছে এসে বসে তাকে জিজ্ঞাসা করে যে সে রাতে তার বোনের সঙ্গে কেন ঘুমাতে চাইছে না। উত্তরে রুয়া তাকে সেই দিন রাতের ঘটনা জানায়, যেটা জানার পর মেরাল রুয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর সেই দিন রাতে আর্য লক্ষ্য করে কেমাল কিছু মেডিসিন খাচ্ছে, যার বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে কেমাল জানায় আসলে গতকাল রাতে তার ভালো করে ঘুম হয়নি, যার জন্য সে খুবই ক্লান্ত অনুভব করছে। তাই এই মেডিসিন খেলে তার হয়তো ক্লান্তিভাব দূর হয়ে যাবে। যেটা বলার পর সে আর্যকে বলে সে তাদের বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত, কারণ তাদের দুজনের মধ্যে ভালো বন্ডিং হচ্ছে না। কথাটা শুনে আর্য বলে চিন্তা করো না, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর কেমাল জিজ্ঞাসা করে বাড়ির নতুন কাজের মহিলাটি কেমন। উত্তরে আর্য বলে খুবই ভালো, কিন্তু আজ তার সঙ্গে কথা বলার পর আমি জানতে পেরেছি একটা জমি নিয়ে হওয়া বিবাদের জেরে এক ব্যক্তি তার স্বামী ও ছেলেকে হত্যা করেছে। আর যেহেতু লোকটা অনেক প্রভাবশালী ছিল, তার জন্য তার আইনতভাবে কোনো শাস্তিও পেতে হয়নি। কিন্তু পরে তার সঙ্গে যেটা ঘটেছে সেটা তার প্রাপ্য। কিছুদিন পর লোকটা হঠাৎ পাগল হয়ে গিয়ে নিজের পুরো পরিবার সমেত নিজেকেও শেষ করে নিয়েছে। তাই তার মতে মানুষকে তার পাপের শাস্তি একদিন না একদিন ঠিক পেতেই হয়, কারণ এটা প্রাকৃতিক বিচার। যেটা শুনে কেমাল বারবার কথাটাকে রিপিট করতে থাকে। পরবর্তী সিনে আমরা মেরালকে দেখি, যেখানে সে যখন লালেকে রাতের খাবার খাওয়াচ্ছিল, ঠিক তখনই লালে তাকে আবারও বলে তার মৃত স্বামীও একদিন ওয়াদা ভঙ্গ করেছিল। সে তাকে বলেছিল সে কখনোই তাকে ছেড়ে যাবে না, কিন্তু সে তার ওয়াদা রাখেনি, যার জন্য সে ভয়ঙ্কর শাস্তি পাচ্ছে। তাই ওয়াদা করলে সবসময় সেটা পূরণ করতে হয়, না হলে ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। এখন কথাটা শোনার সাথে সাথে মেরালের হাতে থাকা চামচটা নিচে পড়ে যায়, যেটাকে সে তোলার সাথে সাথেই লক্ষ্য করে লালের মধ্যে সেই ভয়ঙ্কর জিনের আবির্ভাব ঘটেছে, যে তাকে আবারও তার দেওয়া ওয়াদা মনে করিয়ে দেয়, যার কিছুক্ষণ পরেই আবার সবকিছু আগের মতো হয়ে যায়। এখন এই ঘটনাটিতে মেরাল এতটাই ভয় পেয়ে যায় যে সে আর কিছুই বলতে পারে না। এরপর রাতে যখন সেরাপ ঘুমাচ্ছিল, ঠিক তখনই সে হঠাৎ রুয়ার গলার আওয়াজ শুনতে পায়, যে তাকে বলছিল তার খুব ভয় করছে। যেটা শুনে সেরাপ তার দিকে না তাকিয়েই বলে তুই তো একা ঘুমাতে চাইছিলিস, তাহলে যা এখন তোর ঘরে ফিরে যা। কিন্তু রুয়া তার কথায় কান না দিয়ে তাকে আবারও বলে তার খুব ভয় করছে, সে তার কাছে ঘুমাতে চায়। এখন কথাটা শুনে সেরাপ প্রচণ্ড রেগে গিয়ে যখন রুয়ার দিকে তাকায়, সে দেখে রুয়া রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে আছে, যে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফলে বিষয়টায় সেরাপ প্রচণ্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি সেরাপ এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। কিন্তু ঘুম থেকে উঠে সেরাপ সত্যি সত্যি রুয়ার গলার আওয়াজ শুনতে পায়, যে তাকে বলছিল তার খুব ভয় করছে, যার জন্য সে একা আসতে পারছে না, তাই সেরাপ যেন তার কাছে আসে। এখন কথাটা শুনে সেরাপ ভয়ে ভয়ে যখন রুয়ার রুমে যায়, সে দেখে রুয়া রুমের একটা কোণে মাথা নিচু করে বসে আছে। তাই সেরাপ রুয়াকে ডাক দেয়। তখনই রুয়া উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে লাগে, যে অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। যেটা দেখে সেরাপ ভয়ে চিৎকার করে ওঠে, যার সাথে সাথে তার আবারও ঘুম ভেঙে যায়। মানে এটাও তার একটা দুঃস্বপ্ন ছিল। এখন সেরাপ কিছু বুঝতে পারত। ঠিক তখনই রুয়া তার রুমের দরজা খুলে তার কাছে চলে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর সিনটি পরিবর্তন হয়ে আমাদেরকে মেরালকে দেখানো হয়, যেখানে সে যখন ঘুমাচ্ছিল, ঠিক তখনই সে তার স্বপ্নের মধ্যে জুলমাত রিচুয়ালের কিছু দৃশ্য দেখতে পায়,
যার পরক্ষণে সে কিছু ভয়ঙ্কর জিনদের দেখতে পায়, যারা তাকে আবারও তার ওয়াদার কথা মনে করিয়ে দেয়। এখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মীরাল ভয়ে ঘুম থেকে উঠে যায়, আর ঠিক তখনই সে তার মৃত ছেলের গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে মীরাল যখন রুম থেকে বাইরে বার হয়ে ড্রয়িং রুমে চলে আসে, সে দেখে সেখানে কেউই নেই। তাই ভালো করে আশপাশটা দেখার সময় মীরাল একটা বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পায়, যার সাথে সাথে একটা বাচ্চা পিছন থেকে মীরালের কাঁধে হাত দিয়ে তাকে ডাকলে মীরাল যখন পিছন ফিরে তাকায় তখন সেখানে কেউই ছিল না। এখন এই একই জিনিসটা একাধিকবার মীরালের সঙ্গে ঘটতে লাগে, ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর জিনেরা মীরালের ছেলে হাসানের রূপ নিয়ে তার সামনে চলে আসে, যে আবারও তাকে তার ওয়াদা পূরণ করতে বলে উধাও হয়ে যায়। অন্যদিকে আমরা কেমালকে তার মায়ের রুমে আসতে দেখি, যে তার মাকে বলে তোমাকে তোমার নাতনি রুয়ার জন্য মরতে হবে, যেটা শুনে তার মা তাকে বলে তাকেও মেরে ফেলো এবং মেহমাদকেও মেরে ফেলো। এখন কথাটা শুনে কেমাল বলে তুমি মেহমাদকে কিভাবে চিনলে? উত্তরে তার মা তাকে বলে মেহমাদ নিজে এসে তাকে বলেছে। যেটা শুনে কেমাল বলে তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আর এটা বলার পর সে তার মা লালের মুখে একটা পাইপ জড়িয়ে দেয়, যেটার পর সে তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, যার সাথে সাথেই আমরা কেমালকে ঘুম থেকে উঠে যেতে দেখি, যার মানে হলো এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। এখন এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে কেমাল সাথে সাথেই তার মায়ের রুমে যায় চেক করতে, যে তার মা ঠিক আছে কি না। যেখানে সে তার মাকে ঘুমাতে দেখে যখন নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়ে, ঠিক তখনই সে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে দ্রুত তার মায়ের রুমে গিয়ে দেখে সেখানে তার মা নেই। তাই সঙ্গে সঙ্গে সে যখন সিঁড়ির কাছে যায় তখনই কেমাল লক্ষ্য করে তার মা নিজে নিজে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছে, যেটা খুবই শকিং বিষয়, কারণ যেমনটা আমরা জানি লালে একা একা খেতে পর্যন্ত পারত না। এখন সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর সে স্বেচ্ছায় সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, ফলে সঙ্গে সঙ্গে সে মারা যায়, যেটা দেখে কেমাল কান্নায় ভেঙে পড়ে। এখন পরের দিন সকালে লালের দাফনের কাজ শেষে আরজু যখন বাড়ি ফেরে তখন মীরাল তাকে সান্ত্বনা দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, যেটা শুনে আরজু একটু স্বস্তি অনুভব করে। যেটার পর সে মীরালের কাছে রুয়ার কথা জিজ্ঞাসা করলে মীরাল বলে আমি রুয়াকে বলেছি তার দাদির ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য সে হসপিটালে ভর্তি আছে, তাই সে যেন চিন্তা না করে, তার দাদি দ্রুতই ফিরে আসবে। এরপর আরজু যখন রুয়ার কাছে যায় তখন সে লক্ষ্য করে রুয়া তার দাদির ঘরের বিছানার উপরে বসে আছে, যার জন্য সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে কান্না কেন করছে। উত্তরে রুয়া বলে আমি যখন ছোট ছিলাম তখন দাদি আমাকে অনেক ভালোবাসতো, আদর করত, আমার সঙ্গে খেলাও করত, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর দাদি আর আমাকে কখনোই ভালোবাসেনি, এমনকি তিনি আমাকে তার ঘরে পর্যন্ত যেতে মানা করতেন। তিনি এমনটা কেন করতেন আম্মু? উত্তরে আরজু বলে তিনি এখনও তোমায় অনেক ভালোবাসেন। আসলে মানুষের বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি হ্রাস পায়, যার জন্য তারা অনেক কিছুই ভুলে যায়। কথাটা শুনে রুয়া বলে কিন্তু তিনি তো আমাকে সবসময় বলতেন আমার বাবা আমাকে অন্য কেউ বানিয়ে দিয়েছে। কেন আম্মু এমনটা কেন বলতেন? এখন যেহেতু রুয়ার এই প্রশ্নের কোনো উত্তর আরজুর কাছে ছিল না, তাই সে তাকে আর কিছুই বলতে পারে না। এরপর সেই দিন রাতেই আমরা কেমালকে কাজিমের সঙ্গে দেখি, যেখানে কাজিম তাকে জিজ্ঞাসা করে নিজের বাড়ি ছেড়ে পরিবারকে নিয়ে চাচার বাড়িতে কেন উঠেছ? কেমাল বলে তুমি এই বাড়ির ঠিকানা কোথা থেকে পেয়েছ? উত্তরে কাজিম জানায় এই সমস্ত কাজগুলো হচ্ছে তার বাঁ হাতের খেলা। কেমাল বলে তুমি যা চেয়েছো সব তো তোমায় আমি দিয়েছি, তাহলে এখন তুমি আবার কি চাও? প্রশ্নটা শুনে কাজিম বলে আমি কি চাই সেটা আপনি ভালো করেই জানেন। উত্তরে কেমাল বলে তার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই, যা ছিল সবকিছুই সে দিয়ে দিয়েছে। এখন কথাটা শুনে কাজিম কেমালকে হুমকি দিয়ে বলে যদি আমার 2 লক্ষ টাকা আমায় না দেন যেটা আমি চেয়েছি, তাহলে বুঝতেই পারছেন আপনার কি অবস্থা হবে। আর পুলিশের কথা যেন মোটেও মুখে আনবেন না, কারণ কোর্ট ও জেল আমার মামা বাড়ি হয়ে গিয়েছে। যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন এই সমস্ত টেনশন মাথায় নিয়ে কেমাল বাড়ি ফিরে যখন সবার সঙ্গে রাতের খাবার খেতে বসে, ঠিক তখনই সে লক্ষ্য করে সেরাপ খাবার সামনে রেখে ফোন নিয়ে চ্যাট করতে ব্যস্ত। ফলে বিষয়টা দেখে কেমাল সেরাপকে ফোনটা রেখে দিয়ে খেয়ে নিতে বলে, কিন্তু সেরাপ তার বাবার কথাটাকে কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজেই ব্যস্ত থাকে। তাই কেমাল রেগে গিয়ে তার সমস্ত রাগ সেরাপের উপরই ঝেড়ে দেয়, যেটাতে বাবা ও মেয়ের মধ্যে একটা বিরাট ঝামেলা লেগে যায়। এখন তাদেরকে দেখে যেহেতু রুয়া ভয় পাচ্ছিল, তাই আরজু তাদের দুজনকে থামতে বললে
সেরাপ বলে রুয়া তো সবসময় ভয় পায়, মাঝরাতে ভয় পেয়ে সে আমার ঘরে এসে আমাকেও ঘুমাতে দেয় না। যেটা বলার পর সে তার রুমে চলে যায়। তাকে বোঝানোর জন্য আরজুও তার পিছন পিছন সেখানে চলে যায়। ঘটনাটির পর রুয়া তার বাবাকে বলে সে কোনোদিনও রাতে সেরাপের কাছে যায়নি, যার মানে হলো সেই দিন রাতে সেরাপের ঘরে যে এসেছিল সেটা কোনো জিন ছিল। এরপর সিনটি পরিবর্তন হয় আর আমরা মেরালকে দেখি যে তার ঘরে বসে কিছু একটা চিন্তা করছিল। ঠিক তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যার দরুন আমরা জানতে পারি মেরাল যখন মেহমাদ নামে সেই বাচ্চা ছেলেটাকে জীবন্ত কবর দিচ্ছিল, তখন কাজিম ও তার লোকজন সেখানে পৌঁছে তাকে কাজটা করতে বাধা দিয়ে মেহমাদকে বাঁচিয়ে নিয়েছিল। দৃশ্যটা পরিবর্তন হয়ে বর্তমানে আসে, যেখানে আমরা কাজিমের পার্টনারকে দেখতে পাই যে কিনা বাচ্চাদের নিয়ে আসা ভিক্ষাগুলোকে কালেক্ট করছিল, যার দরুন একটা বাচ্চা কম ভিক্ষা আনাতে সে যখন সেই বাচ্চাটিকে শাস্তিস্বরূপ একটা লোহার রড দিয়ে মারতে যায়, ঠিক তখনই সেই বাচ্চাটি মেহমাতে পরিণত হয়ে লোকটির পেটে সেই রডটি ঢুকিয়ে তাকে শেষ করে দেয়। এরপর সেই দিন রাতে রুয়া যখন ঘুমাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার দাদির ডাকে রুয়ার ঘুম ভেঙে যায়। যে ঘুম থেকে উঠে দেখে তার দাদি তার সামনে বসে আছে, যার রুমটা যেন একটা কবরস্থানে পরিণত হয়েছে। যেখানে তার দাদি তাকে বলছে, তুমি কি জানো আমি মারা গেছি? তারা তোমায় মিথ্যা বলেছে, আমি হসপিটালে না কবরে আছি। এখন কথাগুলো শুনে রুয়া ভয়ে চিৎকার করলে তার দাদি তাকে বলে, কেউ তোমার আওয়াজ শুনতে পাবে না, কারণ কবরের ভিতর থেকে কারোর আওয়াজ শোনা যায় না। যেটা বলতে বলতে রুয়ার দাদি তার কাছে চলে আসে এবং তার পচা গলা হাত দিয়ে যখন রুয়ার পা চেপে ধরে, তখন রুয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আবারও জোরে চিৎকার করে ওঠে, যার সাথে সাথে সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এবং তখনই সেখানে মেরাল ও সঙ্গে তার বাবা মা চলে আসে। এখন রুয়া তার মাকে জিজ্ঞাসা করে তার দাদি কোথায়। উত্তরে আরজু বলে, কেন হসপিটালে? তখন রুয়া বলে, কিন্তু দাদি তো আমায় বলেছে সে হসপিটালে নেই, সে তো মারা গেছে। যেটা শুনে আরজু পুরো অবাক হয়ে যায়, যার জন্য সে রুয়াকে তার সঙ্গে ঘুমাতে বললে রুয়া বলে সে আন্টি মেরালের সঙ্গে ঘুমাতে চায়। যেটা শুনে আরজুর মনে মনে এই বিষয়টা একটু খারাপ লাগলেও সে আর আপত্তি করে না। এরপর ঘরে ফিরে আরজু ঘুমিয়ে পড়লেও কেমাল ঘুমায় না, যাকে দেখে মনে হচ্ছিল যেন সেও সেই সমস্ত জিনদের দ্বারা পজেস হয়ে গেছে। এখন ঠিক সেই মুহূর্তে কেমাল বাড়ির বেসমেন্ট থেকে কারোর গলার আওয়াজ ভেসে আসতে শোনে। যেটা শুনে সে যখন বিষয়টাকে চেক করতে সেখানে যায়, তখনই সে লক্ষ্য করে বেসমেন্টের মধ্যে তার স্ত্রী, 2 ছেলে মেয়ে মেহমাত আছে, যেখানে মেহমাতের শরীরের সাথে একটা রক্তের ব্যাগ লাগানো, যেটা কানেক্টেড রুয়ার সঙ্গে। এখন বিষয়টা দেখে কেমাল কাঁদতে কাঁদতে তাদের সামনে গিয়ে বলে, আমার কিছুই করার ছিল না, তাদের দুজনের মধ্যে আমি শুধুমাত্র একজনকেই বাঁচাতে পারতাম, তাই আমার জায়গা অন্য কেউ হলেও সে তার সন্তানকেই বাঁচাতো। যেটা বলে সে অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে দেয়, যার সাথে সাথে তার ঘুম ভেঙে গেলে কেমাল বুঝতে পারে এটা আসলে তার একটা দুঃস্বপ্ন ছিল। তাই এই সমস্ত মানসিক চাপ আর সহ্য করতে না পেরে সে তার স্ত্রী আরজুকে ঘুম থেকে তুলে তাকে সত্যি বলে দেয় যে সে একটা ভয়ঙ্কর পাপ করেছে, যেটাকে সে আর লুকিয়ে রাখতে পারছে না। আসলে তাদের মেয়েকে বাঁচাতে সে একটা বাচ্চার শরীর থেকে রক্ত নিতে গিয়ে ভুল করে অতিরিক্ত রক্ত নিয়ে ফেলেছে, যার ফলে সেই ছেলেটা মারা গেছে। এখন কেমালের মুখে এসব কথা শুনে আরজু পুরো অবাক হয়ে যায়, যে কেমালকে বলে, তুমি এই জঘন্য কাজটা কিভাবে করতে পারলে? তখনই রুয়া তাদের ঘরের মধ্যে চলে আসে, যাকে দেখে আরজু তাকে তার কাছে বসিয়ে তার চুলের মুঠি ধরে কেমালকে বলে সে এর জন্য কি কাজটা করেছে, যেখানে আরজু ও রুয়া দুজনকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এখন এই দৃশ্যটা দেখে কেমাল প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার সাথে সাথে তার হুঁশ ফিরে আসে, যে দেখে সবকিছু তার একটা কল্পনা ছিল, কারণ আরজু তো তার সামনেই ঘুমিয়ে আছে। পরবর্তী সিনে আমরা মেরালকে রুয়ার ঘরে বসে থাকতে দেখি, যার কাছে কাজিমের কল আসে, যে তাকে বলে সে কেমালের বাড়িতে কি করছে। উত্তরে মেরাল জানায় সে এখানে বাড়ির কাজের সঙ্গে বাচ্চাদের দেখাশোনা করতে আসে। যেটা শুনে কাজিম হেসে বলে, তুমি কাকে বোকা বানাচ্ছ? যে মানুষটা কিছুদিন আগে একটা বাচ্চাকে জীবন্ত কবর দিতে যাচ্ছিল, সে নাকি করবে বাচ্চাদের দেখভাল। আমি জানি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। কাজিম এখানে মেরালের কাছে কিছু টাকা দাবি করে, যেটা নিয়ে সে যদি 2 ঘন্টার মধ্যে বাড়ির সামনে এসে না দাঁড়ায় তাহলে সে তাকে শেষ করে দেবে। যেটা বলে কাজিম কলটা কেটে দিলে মেরালের সেই জাদুকর মহিলার কথা মনে পড়ে যায়,
যার দরুন আমরা জানতে পারি সেই দিন মিরাল মেহমাদকে জীবন্ত কবর দিতে অসফল হয়ে যাবার পর সেই জাদুকর মহিলাটির কাছে ফিরে গিয়ে তাকে সমস্ত ঘটনা জানায়, যেটা শুনে জাদুকর মহিলাটি বলে, আমি আগে থেকেই সবকিছু জেনে গিয়েছি, আর আমি এটাও জেনে গিয়েছি যে সেই লোকগুলো মেহমাদকে নিয়ে গিয়ে কেমাল নামে একজনকে বিক্রি করে দিয়েছে, যে মেহমাদকে মেরে ফেলেছে। আর তার একটা ছোট মেয়ে আছে যার শরীরে মেহমাদের সেই অভিশপ্ত রক্ত, যেটাকে জুলমাত রিচুয়ালে জিনদেরকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল, সেটা আছে। তাই এখন মেরালকে সেই মেয়েটাকেই জীবন্ত কবর দিতে হবে। আর মেয়েটা আর কেউ নয়, রুয়া ছিল, যেটাতে স্পষ্ট হয়ে যায় যে মেরাল এখানে কাজের জন্য নয়, রুয়াকে মারতে এসেছিল। তাই মেরাল এই সমস্ত কথাই ভাবছিল। ঠিক তখনই সে ভয়ঙ্কর জিন এসে মেরালকে ভয় দেখায়, যার সাথে সাথে রুয়ার ঘরের মধ্যে থাকা ড্রয়ারটি কোনো কম্পন ছাড়াই নড়াচড়া করছিল, যেটা মুহূর্তের মধ্যেই থেমে যায়। এখন মেরাল যখন উঠে গিয়ে সেই ড্রয়ারটাকে খোলে, সে লক্ষ্য করে তার মধ্যে জাদুকর মহিলাটির দেওয়া সেই কঙ্কালটি ছিল, যেটাকে সে মেরালের কাছেই রাখতে বলেছিল, কারণ সঠিক সময় হলে এটাই তাকে ইশারা করে বলে দেবে। আর তখনই মেরালকে সেই মেয়েটাকে জীবন্ত কবর দিতে হবে, যার মানে হলো আজকেই রাতেই তাকে কাজটা করতে হবে। কিন্তু এখানে আমরা মেরালের চোখ মুখ দেখে স্পষ্টই বুঝতে পারছিলাম যে সে কাজটা করতে মোটেও চাইছিল না, কারণ কোথাও না কোথাও সে রুয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে একই সময় আমরা কাজিমকে দেখি, যেখানে সে যখন মেরালের কাছেই যাচ্ছিল, ঠিক তখনই পথে যেতে যেতে সে হঠাৎ করে পথের মাঝে কিছু বাচ্চাদের দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে সে সঙ্গে সঙ্গে তার গাড়িটাকে থামিয়ে যখন বার হয়, সে লক্ষ্য করে এই বাচ্চাগুলো আসলে তারই বন্দি করা বাচ্চা। তাই সে তাদেরকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে তারা এখানে কিভাবে পৌঁছালো। ঠিক তখনই বাচ্চাগুলোদের মধ্যে একজন পাথর ছুঁড়ে কাজিমকে আহত করে দেয়। ফলে কাজিম কোনোভাবে যখন তার গাড়িতে ফিরে গিয়ে তাদের উপর গাড়িটা চাপিয়ে দেওয়ার জন্য স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই তার গাড়ির মধ্যে মেহমাত, বা বলতে পারেন মেহমাত রূপে সেই জিন চলে আসে, যে কাজিমের চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেয়। এরপর সিনটি পরিবর্তন হয়ে আমাদেরকে কেমালকে দেখানো হয়, যে তার মায়ের রুমে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে যে সে তার মায়ের ভালো ছেলে হয়ে উঠতে পারল না, সবকিছু তার জন্যই ঘটেছে, আর তার মাকে সেই মেরেছে। এখন কেমাল এসব বলে কান্নায় ভেঙে পড়েছিল। ঠিক তখনই সেখানে সে তার মেয়ে রুয়া ও মেহমাদকে দেখতে পায়, যার হাতে একটা রক্তের ব্যাগ ছিল। ফলে বিষয়টা দেখে কেমাল একটু ভয় পেয়ে যায়। তখনই রুয়া ও মেহমাদ সেখান থেকে বাড়ির বেসমেন্টে চলে যায়। যাদের পিছু পিছু কেমালও যখন সেখানে পৌঁছায়, সে লক্ষ্য করে সেখানে একটা প্রজেক্টর চলছিল, যার মধ্যে সে তার পাপগুলোকে স্বীকার করছে, যেটাকে তার পুরো পরিবার বসে দেখছিল। এখন এখানে আমরা জানতে পারি সেই দিন রাতে যখন কাজিম মেরালের হাত থেকে মেহমাদকে বাঁচিয়ে নিয়েছিল, তখন সেখানে কাজিমের লোকজনের সঙ্গে কেমালও উপস্থিত ছিল। আর কাজিম মেহমাদকে বাড়ি নিয়ে আসার পর তাকে কেমালকে বিক্রি করে দিয়েছিল, কারণ কেমালের মেয়ে রুয়ার অ্যানিমিয়া নামে একটা কঠিন রোগ ছিল, যার জন্য তার শরীরে সবসময় রক্ত দিতে হতো। আর যেহেতু মেহমাতের রক্তের গ্রুপ রুয়ার সঙ্গে মিলে গিয়েছিল, তার জন্যই কেমাল তাকে কিনে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বেআইনিভাবে মেহমাতের শরীর থেকে কেমাল রক্ত নিতে গিয়ে পরিমাণের বেশি রক্ত নিয়ে ফেলেছিল, যার জন্য মেহমাত খুব কষ্ট পেয়ে মারা গিয়েছিল, যেখানে কেমাল জানতই না যে মেহমাতকে আগে থেকে জিনেদের জন্য উৎসর্গ করে দেওয়া হয়েছিল। তাই মেহমাতের মৃত্যুর পর সেই জিনেরা কেমাল সমেত তার পুরো পরিবারকেই হন করতে শুরু করে দেয়। এখন এসব দেখার পর কেমাল যখন বিষয়টাকে বোঝানোর জন্য তার পরিবারের কাছে যায়, ঠিক তখনই সবকিছু সেখান থেকে উধাও হয়ে যায়, যেটা বুঝতে পেরে সে সেখানেই বসে পাগলের মতো চিৎকার করতে শুরু করে দেয়। এরপর আমাদেরকে আরজুকে দেখানো হয়, যেখানে সে যখন ঘুমিয়েছিল, ঠিক তখনই হঠাৎ তার ঘুম ভেঙে গেলে সে দেখে কেমাল ঘরে নেই। যাকে খুঁজতে সে যখন বাইরে বার হয়, তখনই সে দেখে রুয়া তাদের ঘরের দরজার সামনে মাথা নিচু করে বসে আছে। কিন্তু আসলে এটা রুয়া নয়, তার রূপ ধরে সেই জিন ছিল, যে কিছুক্ষণ পর মাথা তুলে আরজুকে বলে রুয়া আজ রাতেই মারা যাবে। যেটা শুনে আরজু কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে কিছুই করতে পারছিল না, কারণ যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরকে অবশ করে দিয়েছিল। এখন ঠিক এই সময় আমরা আরজুর পিছনে একটা কালো ছায়াকে লক্ষ্য করি, যে তার উপর ঝাঁপিয়ে পড়লে সাথে সাথে আরজু মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করতে শুরু করে দেয়। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে ওরহানকে দেখানো হয়, যে তার শক্তির দ্বারা বুঝে গিয়েছিল যে কেমালের পরিবারের সঙ্গে কি ঘটছে, যার জন্য সে তাদেরকে বাঁচাতে ও এই ভয়ঙ্কর অভিশাপটাকে ধ্বংস করতে কেমালের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এদিকে বাড়ির মধ্যে আরজু জিনের দ্বারা পজেস হয়ে গিয়েছিল যে তার বড় মেয়ের সেরাপের ঘরে এসে ঘুমন্ত সেরাপের মুখে হাত ঢুকিয়ে দেয়, যার সাথে সাথে সেরাপও পজেস হয়ে যায়। এরপর তারা দুজন মিলে মেরালের কাছে গিয়ে তাকে আজ রাতেই কাজটা সম্পূর্ণ করতে বলে, যেটা শুনে মেরাল রুয়ার ঘরে গিয়ে তার সঙ্গে একটা গেম খেলার নাম করে তাকে বাড়ির পিছনের বাগানে নিয়ে যায়, যেখানে সে তাকে জীবন্ত কবর দেওয়ার পরিকল্পনা করেছিল। অন্যদিকে একই সময় আমরা ওরহানকে দেখি যে কেমালের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল, যেটা বুঝতে পেরে জুলমাতে সেই সমস্ত জিনেরা তাকে আবারও হুমকি দিয়ে বলতে থাকে সে যেন এসবের মধ্যে না জড়ায়, না হলে মৃত্যুর হাত থেকে তাকে কেউই বাঁচাতে পারবে না। কিন্তু ওরহান সেই সমস্ত শয়তান জিনদের কথাগুলোকে গুরুত্ব না দিয়ে কেমালের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এখন বাড়ির মধ্যে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ওরহান যখন একটা রুমের মধ্যে যায়, সে সেখানে আরজু ও সেরাপের মধ্যে থাকা জিনদের দেখতে পায়, যাদের দেখার পর সে তাদের কাছে গিয়ে এখনই তাদেরকে এই শরীর ছেড়ে চলে যাওয়ার আদেশ দেয়। কিন্তু সেরাপের মধ্যে থাকা জিন ওরহানকে বাজে কথা বলে তারা দুজন মিলে হাসতে শুরু করে দেয়। তাই ওরহান সাথে সাথেই তাদের দুজনের গলা চেপে ধরে দোয়া পাঠ করতে শুরু করে দেয়, যার দরুন ওরহান সেই জিনদের সঙ্গে সরাসরি জিনদের দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে মানুষ এখন কত বেশি পাপে লিপ্ত হয়ে গিয়েছে। যেখানে এক ব্যক্তি সম্পত্তির লোভে বাবা ছেলেকে হত্যা করে, কাজিম নামে একজন নিষ্পাপ বাচ্চাদের দিয়ে কাজ করা এবং তাদেরকে বিক্রি করে টাকা ইনকাম করে, এক পাগল বাবা নিজের মেয়ের জন্য অন্য বাচ্চাকে হত্যা করে। অন্যদিকে মেরাল তার প্রতিশোধ নিতে জুলমত রিচুয়াল করে এক পরিবারকেই শেষ করে দেয়, আর এসবের জন্যই তাদের আজ এমন অবস্থা। অন্যদিকে একই সময় আমরা মেরালকে দেখি যে রুয়াকে জীবন্ত কবর দিতে শুরু করে দিয়েছিল, আর এদিকে সেই জিনগুলো ওরহানকে বলে যতক্ষণ না স্যাক্রিফাইস সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তারা এখান থেকে যাবে না। যেটা শুনে ওরহান সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরে পুনরায় দোয়া পাঠ করতে শুরু করে দেয়, যার দরুন সেই জিন ও অভিশাপটা ধ্বংস হয়ে যায়। যার সাথে সাথে মিরালের সামনে তার ছেলের আত্মা চলে আসে, যে তার মাকে বলে তার আর এসব করার কোনো প্রয়োজন নেই, সবকিছু ঠিক হয়ে গিয়েছে। যেটা শুনে মিরাল তার হাতে থাকা কোদালটা ফেলে দিয়ে রুয়াকে কবর থেকে তুলে নিয়ে তার মাথার ব্যাগটা খুলে দিয়ে বলে তুমি খুব ভালো খেলেছো। এরপর আমাদেরকে কেমালকে দেখানো হয় যে এখনো বেসমেন্টের মধ্যেই বসেছিল, আর সে তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এরপর মুভিটির শেষ দিনে আমাদেরকে একটা লেখার মাধ্যমে জানানো হয় রুয়ার কখনোই অসুখ ছিল না, আসলে কেমালই মানসিক রোগী ছিল যে মনে করতো তার মেয়ের অসুখ আছে। আর যেহেতু সে একজন ডাক্তার ছিল, তার জন্য সে তার পরিবারকে সহজেই তার কথা বিশ্বাস করিয়ে ফেলেছিল। এখন সবশেষে আমরা দেখতে পাই মেরাল আরজুদের সঙ্গে এক পরিবারই থাকছে, যেটার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিজিন 7 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। এছাড়া আপনাদের মুভিটাকে নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সঙ্গে ভবিষ্যতে এমনই ভালো ভালো মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।